জম্মু কাশ্মীর পুলিশ জাভেদ মুন্সি তাকে কিন্তু জেরা করেছে এবং সেই জেরা থেকে তারা যেটা জানতে পেরেছে যে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর রয়েছে সেখানে যে মুজাফফরাবাদ, সেই মুজাফফরাবাদে হাফিজ সঈদের ছেলে তালাত সঈদের সাথে কিন্তু সে বৈঠক করে এবং তার পাশাপাশি সে নেপাল এবং বাংলাদেশে কিন্তু একাধিকবার গেছিল মূলত পাকিস্তান থেকে আসা অর্থ এবং অস্ত্রশস্ত্র সেই সমস্ত কিছু যাতে সে নিয়ে আসতে পারে তার জন্য কিন্তু সে বারবার নেপাল এবং বাংলাদেশ গেছিল, এমনটাই কিন্তু তথ্য উঠে এসেছে। এছাড়াও যে ফান্ডিং, সেই ফান্ডিংটাকেও কিন্তু বিদেশের থেকে কিন্তু নিয়ে আসা হতো এবং মূলত যারা এই মডিউলের সাথে যুক্ত তাদেরকে স্প্রেড করবার জন্য এবং বিভিন্ন জায়গায় অপারেশন প্ল্যান করবার জন্যই কিন্তু এই জাভেদ মুন্সি বিভিন্ন জায়গায় গেছিল। এমনকি লস্করের যারা বিভিন্ন মাস্টার মাইন্ডরা রয়েছে তাদের সাথেও কিন্তু তার যোগাযোগ ছিল। মূলত কি ধরনের মডিউল এখানে তৈরি করতে সে চেয়েছিল অথবা তার পাশাপাশি আর কোনো রকমের স্লিপার সেল এখানে তৈরি হয়েছিল কিনা সেটার জন্যই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা যেমন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন, তার পাশাপাশি জাভেদের আর কারা কারা সহযোগী ছিল, অর্থাৎ এই যে মডিউল তৈরি করা বা যে চিন্তাধারার যে একটা চারিদিকে যে ছড়িয়ে দেওয়া সেই সমস্ত ক্ষেত্রে আর কারা কারা তার সঙ্গী ছিল সেটাকেও কিন্তু তারা ট্র্যাক করবার চেষ্টা করছে। এবং তার পাশাপাশি যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে একটা অস্থিরতা চলছে এবং তার জায়গায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের, বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ ঘটানো হয়েছিল কিনা এই জাভেদের মাধ্যমে সেটাও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশের তরফ থেকে। সমাদৃতা, ধন্যবাদ অর্ণব। আরো একবার দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, মুজাফফরাবাদে বৈঠক করে ধৃত জাভেদ, প্রশিক্ষণরত ধৃত জঙ্গি জাভেদ মুন্সি। কাশ্মীর বা বাংলায় নাশকতার ছক ছিল কিনা খতিয়ে দেখছে জম্মু কাশ্মীর পুলিশ। আগেও পশ্চিমবঙ্গে এসেছিল জাভেদ, একাধিকবার নেপাল বাংলাদেশ যাতায়াত করেছে। পাকিস্তান থেকে আসা অস্ত্র টাকা আনতে যাতায়াত, অস্ত্র বা টাকা আনতে নেপাল বাংলাদেশের যাতায়াত। পাকিস্তান থেকে অস্ত্র টাকা আসতো জঙ্গি মডিউল ছড়ানোর জন্য। ধৃত জঙ্গি জাভেদ মুন্সিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। যে ছবি দেখতে পাচ্ছেন, জাভেদ মুন্সির ছবি দেখতে পাচ্ছেন, চাঞ্চল্যকর তথ্য। এবং পাকিস্তানের জঙ্গি নেতা হাফিজ সঈদের ছেলের সঙ্গে মুজাফফরাবাদে বৈঠক করে ধৃত জাভেদ, প্রশিক্ষণও নেয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা আর কে শ্রীবাস্তব। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনার কাছ থেকে এটা বোঝার চেষ্টা করব যে মুজাফফরাবাদে গিয়ে পাকিস্তানের জঙ্গি নেতা হাফিজ সঈদের সঙ্গে বৈঠক করতে পারে, সে ক্যানিং এ খুব সুন্দর ঘাপটি দিয়ে থাকতে পারে, কতটা ভয়ঙ্কর, কতটা আশঙ্কার এই বাংলার জন্য? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগের চেষ্টা করব। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, মুজাফফরাবাদে বৈঠক করতে ধৃত জাভেদ, যাকে ক্যানিং থেকে ধরা হয়েছে। ক্যানিং এ ঘাপটি মেরে বসেছিল এই জাভেদ, ক্যানিং এ ঘাপটি মেরে বসেছিল জাভেদ মুন্সি। এবং সেই জাভেদ মুন্সিকে সম্পর্কে যা জানতে পারা যাচ্ছে, একের পর এক ভয়ঙ্কর সব তথ্য উঠে আসছে। এই জাভেদ হাফিজ সঈদের সঙ্গে বৈঠক করতো, হাফিজের ছেলের সঙ্গে বৈঠক করতো পাকিস্তানে মুজাফফরাবাদে, প্রশিক্ষণ নেয় জাভেদ মুন্সি। কাশ্মীর বা বাংলায় নাশকতার ছক ছিল কিনা খতিয়ে দেখছে জম্মু কাশ্মীর পুলিশ। একাধিকবার নেপাল বাংলাদেশ যাতায়াত করেছে, অস্ত্র টাকা এসবের লেনদেনও করেছে। আমরা আবারও পেয়ে গিয়েছি প্রাক্তন সেনাকর্তা আর কে শ্রীবাস্তবকে। আপনার কাছে যেটা জানতে চেষ্টা করব যে কিভাবে সম্ভব একজন হাফিজ সঈদের ছেলের সঙ্গে যে বৈঠক করছে, সে কিভাবে ক্যানিং এ ঘাপটি মেরে বসে থাকতে পারে, কতটা ভয়ের জায়গা হয়ে যাচ্ছে বাংলার জন্য? অ্যাবসলিউটলি। নমস্কার, আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন। এই যে জাভেদ আহমেদ মুন্সি যেটা গ্রেপ্তার হলো তারিকুল মুজাহিদিনে, ওটা তো অনেক ইম্পর্টেন্ট একটা কার্যকর্তা ছিল আর নাম্বার 2 ম্যান ইন তারিকুল মুজাহিদিন। তারিকুল মুজাহিদিন জানেন বাংলাদেশ, আপনি পাকিস্তানের কথা বলছেন, কিন্তু তার আগে ক্যানিং থেকে যখন ধরা পড়েছে আর ওর সঙ্গে যেটা
কোয়েশ্চেনিং করা হচ্ছে। ওর মধ্যে কি বেরিয়েছে জানেন, কি বাংলাদেশের ইসলামিক ছাত্র শিবির যেটা জামাত ইসলামের স্টুডেন্ট উইং আছে, ওরাই একে ডেকেছিল আর ওদের সঙ্গে এর খুব ভালো ছিল আর অনেক দিন ধরে অ্যাক্টিভ। ওখান থেকে ফলস নেম নিয়ে পাকিস্তানেও গেছে, বাংলাদেশেও গেছে থ্রু ভায়া নেপাল, রাইট, ফলস পাসপোর্ট নিয়ে। আর এটা ওয়ান অফ দ্য ও রুট ছিল। এখন বাংলা রুটটা এরা করছিল কেন, যে বাংলা থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যেটা রিভার রুট আছে, যেরকম আপনার মনে আছে, নিশ্চয়ই মনে আছে কাতাব 1999, রিসেন্টলি আপনি দেখেন না পুষ্পা 2, ওখানে যেভাবে নদীটা সমুদ্রটা দেখে আপনার রিভার রুট দেখে ওরা স্মাগলিং করছে, ওরকম সেম জিনিস এক্সিস্ট, ওরকম সেম জিনিস আছে আমাদের বাংলাদেশ আর আমাদের সীমানায়। তো একটা খুবই ডরমেন্ট রুটটা এরা চেষ্টা করছিল, যেখান থেকে হাই ভ্যালু টার্গেট, হাই ভ্যালু লিডার এরা এপার থেকে ওপার করতে পারবে, হাতিয়ার বা এক্সপ্লোসিভ এটা আছে ওখান থেকে এখানে আনতে পারবে। কেন যে এখন বাংলাদেশ হয়ে গেল ফ্রি ফর পাকিস্তানি ন্যাশনাল। ওই পাকিস্তানি ন্যাশনাল তো ওরা কিছু আনবে না, ওখান থেকে আসবে কারা, জঙ্গিরাই আসবে। আর এলএটি একটা বহুতই গভীর, একটা বহুতই সিরিয়াস টেররিস্ট অর্গানাইজেশন আছে। ওর দু তিনটে একটা আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে। নাম্বার 1, ওরা একটা স্মল গ্রুপ অপারেট করে, 3 জন 4 জন মনে আছে আপনার। ওরা যা আমাদের মুম্বাইতে করেছিল, ওর মধ্যে শুধুমাত্র আজমল কাসাব নিয়ে শুধু 10 জন লোক এসেছিল। দ্বিতীয়, ওরা বেশি কমিউনিকেশন করে না। তৃতীয়, একবার অবজেক্টিভ আর রাস্তা দিয়ে দেওয়ার পর ওরা কোনো কমিউনিকেশন করে না। তার মানে কি হলো, জাভেদ যে লস্করে তয়বা ওনার হাফিজ সঈদের ছেলের সঙ্গে যে খুবই অ্যাক্টিভ আছে এমডিআই তে, মার্কাজুল দাওয়াইল ইরশাদ, এমডিআই যেটা পলিটিক্যাল উইং আছে, ওখানে মিটিং করে নিশ্চয়ই এটা কোনো হাই ভ্যালু টার্গেট এরা ডেসিগনেট করেছে। আর তাই জন্য এটা প্রিপারেশন হচ্ছিল, যেটার জন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। কেন যে প্রথমবার বাংলাদেশ মাটি থেকে উঠেছে যে আমরা কলকাতা দখল করব। কলকাতা দখল করার মানে হয় না কি 10 লক্ষ মানুষ পাঠিয়ে দেবে, কলকাতা দখল করা মানে হয় না কি ওরা বাংলাদেশ আর্মি আমাদের কাছে পাঠাবে। কলকাতা দখল করা মানে হলো এই জাভেদ আহমেদ মীর, এই লস্করে তয়বা, এই ছাত্র শিবির, এই জামাত ইসলাম। আর ওখানে একটা নতুন জিনিস হচ্ছে বাংলাদেশে, ওদের 20 তারিখে ওদের ঢাকা ইউনিভার্সিটি গ্রাউন্ডে ওরা এখন রিক্রুটমেন্ট করেছে আর একটা সেনা বানাচ্ছে ওরা। তো ওই সেনা নিয়ে ওদের সেনার জোর মেয়ে ছেলেদেরকে একটা রিক্রুট করে, এটা প্যাটার্ন জামাত ইসলামের, এটা একটা প্যাটার্ন আছে। একটা পলিটিক্যাল উইং হবে যারা ওদের স্টুডেন্ট উইং, ছাত্র শিবির, আর একটা টেররিস্ট উইং হবে। আপনাকে একটু বিরত করছি, আমি আপনার কথা সূত্র ধরে একটু বোঝার চেষ্টা করব। আপনি বলছেন তাহলে এভাবে কলকাতাটাও দখল হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে? কলকাতা দখল মানে কি হলো? কলকাতা দখল মানে হয় নাকি 10 লাখ লোক নিয়ে আসবে? কলকাতা দখল মানে হয় যে আমাদের বাংলাদেশে যেটা প্যাটার্ন আছে 2005-এ বা 1999 আমাদের যে মুম্বাইতে আমাদের যা প্যাটার্ন ছিল, যখন আজমল কাসাব শুধুমাত্র আপনি চিন্তা করুন 10 জন লোক পুরো আমাদের মুম্বাইকে বসে, এই লস্করে তয়বা, এই হাফিজ সঈদ যাদের আমরা কথা বলছি, কি যার সঙ্গে জাভেদের মিটিং হয়েছিল। আমাদের এটা মেট্রোপলিটন সিটি, একটা আমাদের ইকোনমিক ভাইবল সিটি, খুবই লাভিং সিটি। এখানে আপনি যদি ভাবেন যদি 10 জন লোক আছে আর ওরা এরকম যদি সাইমালটেনিয়াসলি যদি ওরা একটা আইডি ব্লাস্ট বা বম ব্লাস্ট, এটা আইডি এক্সপার্ট ছিল, জাভেদ ওয়াজ এন আইডি এক্সপার্ট। তো ওরা যদি 10 জায়গায় 15 জায়গায় বা 20 জায়গায় ওরা যদি বম ব্লাস্ট করে, তাহলে আমাদের সিটি হালতটা কি হবে কলকাতা? আপনি বুঝুন তো, আপনি বলুন তো। তারপরে আপনাকে কি কোনো সেনা নামাতে হবে? আমাদের প্রত্যেকটা যারা নেক্সট জেনারেশন ছেলেমেয়েরা আছে, ইনোসেন্ট পিপুল যারা আছে কলকাতার রাস্তায়, ওরা মারা যাবেন, তারপরে আমাদের কলকাতাতে বসে যাবে। এইটাই আমরা এই থ্রেটটা আমরা বারবার আপনাকে বলছি যে দিস থ্রেট ফ্রম বাংলাদেশ ইজ ভেরি ভেরি সিরিয়াস, খুবই সিরিয়াস। আর জাভেদ মীর একটা আইডি এক্সপার্ট। 99-এর কথা আপনাকে মুম্বাই ব্লাস্টে রিমাইন্ড করে দিলাম, আমরা 2005-এ বাংলাদেশকে আমি রিমাইন্ড করে দিলাম। এটা যদি আপনি যোগ করেন, কানেক্ট দ্য ডট, অ্যান্ড ইউ রিয়েলাইজ দ্য সেম টাইপ অফ থ্রেট ইজ এমার্জিং। আর ওর মধ্যে ক্যানিং থেকে যে আপনার চুনাভাটি দিয়ে আপনার যে 0 পয়েন্টে চলে যাচ্ছে আমাদের, ওটা খুবই শান্ত ওখান থেকে আপনার কোন রকমের সব রকমের আপনার ইনফিল্ট্রেট হতে পারে, এক্সপ্লোসিভ আসতে পারে, লার্জ ক্যালিবার ওয়েপন আসতে পারে, হাই ভ্যালু টার্গেট ওদের অবজেক্টিভ যে লিডার আছে ওরা আসতে পারে, 10 জন 15 জন জঙ্গি ফুললি ট্রেন ওরা আসতে পারে। আর ওদের ফুল সাপোর্ট হবে জামাত ইসলাম বাংলাদেশ আর ওদের ছাত্র শিবির। ভয়ঙ্কর। অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। কর্নেল শ্রীবাস্তব যে কথা বললেন
জঙ্গিরা কিন্তু অনায়াসে যাবে ডেরা বাঁধছে ক্যানিং এর মতো জায়গায়। দেখুন, দেখে বোঝা যাবে না এই সাধারণ ঘরটিতে এক জঙ্গি ডেরা বেঁধে বসে রয়েছে এবং এইভাবে কিন্তু অস্ত্র থেকে শুরু করে বারুদ থেকে শুরু করে বিস্ফোরক থেকে শুরু করে সব আসতে পারে। আর একটা তাজের মতো ঘটনা ঘটতে পারে এই কলকাতার বুকে, এই আশঙ্কায় করছেন কর্নেল শ্রীবাস্তব। কারণ এরপরে যে খবরটা আপনাদেরকে দেবো, রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেপ্তার, একের পর এক খারেজি মাদ্রাসায় মগজ ধোলাইয়ের খবর পাওয়া যাচ্ছে। খাগড়াগড় বিস্ফোরণের পর সামনে আসে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের নাম। জঙ্গি রিক্রুটের অন্যতম ঠিকানা এই খারেজি মাদ্রাসা হয়ে যাচ্ছে। পাশের রাজ্য অসম, সেখানে মাদ্রাসা শিক্ষা তুলেই দেওয়া হয়েছে, খারেজি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার বারবার বক্তব্য আমরা শুনেছি, হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে সব বন্ধ করে দেওয়া হবে এবং এবছর এই 2024-এ 300টা খারেজি মাদ্রাসা বন্ধ করা হয়েছে অসমে। অথচ পশ্চিমবঙ্গের পুলিশ এবং তাদের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে মাথা ঘামাবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় সৈন্য সামন্তরা সেই মাদ্রাসার হয়েই সওয়াল করে যাবেন। সিনেটর অনির্বাণ সিনহার সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি কথোপকথন হলো শুনুন একবার। হুমায়ুনবাবু, এই রাজ্যে অনুমোদনহীন মাদ্রাসাগুলো যার অনেক অনেক ছড়িয়ে আছে আপনার নিজের জেলাতেও, মুর্শিদাবাদেও, সেগুলো নিয়ে এই মুহূর্তে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত কিনা? মাদ্রাসায় যেটা আপনারা বলছেন বা বিভিন্ন জায়গা থেকে যেটা প্রচার করা হচ্ছে যে খারিজি মাদ্রাসাগুলো সব জঙ্গিদের আড্ডাখানা, এটা মোটেই না। জঙ্গিরা কেউ, যারা জঙ্গি তারা কেউ ইসলাম হতে পারে না। যদি তার নামে ইসলাম হয় তবুও যদি সে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকে সে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। এই হরিয়ারপাড়ায় আব্বাস অ্যারেস্ট হয়েছে, সেটা তো এসটিএফ ওই আসাম পুলিশের সূত্র ধরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। সেটা আগামী দিনে যদি সে এই ধরনের অপরাধের সঙ্গে, টেরিজমের সঙ্গে যুক্ত থাকে, কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, আইনে তার সাজা হয়ে যাক, ফাঁসি দিয়ে দেখ, আমাদের কিচ্ছু বলার নেই। 2014 সালে আপনারা যখন ক্ষমতায় আসেন তখন এ রাজ্যে খারেজি মাদ্রাসার সংখ্যা কত ছিল এবং আজকের দিনে আন্দাজ কত, আনুমানিক কত বলে আপনার মনে হয়? 2010 সালে ক্ষমতায় আসার আগেই সংখ্যা ছিল প্রায় 10,000, আর এখন এই মুহূর্তে সেটা 1,000 মতো বেড়ে প্রায় 11,000 মতো খারিজি মাদ্রাসা গোটা রাজ্যে আছে। এই 11,000 খারিজি মাদ্রাসার 20%, মানে 5 ভাগের 1 ভাগ থেকে, প্রত্যেকটা থেকে যদি 5 ভাগের 1 ভাগ মাদ্রাসা থেকে যদি প্রত্যেকটা মাদ্রাসা থেকে একটা করে জঙ্গি বেরোয়, তাহলে 2200 জঙ্গি হয় গোটা রাজ্যে। এই হিসেবটা আপনি বোঝেন হুমায়ুন কবির? 5 ভাগের 1 ভাগ তো পাবেন না, 0.1% পাবেন। তাহলে জঙ্গি ধরা পড়লেই শিমুলিয়া, এই হরিহরপাড়া, এইসব খারিজি মাদ্রাসার নাম উঠে আসে কেন? এটা কত পার্সেন্টের মধ্যে পড়ে? দেখুন, যেটা খাগড়াগড়ে ধরা পড়েছিল 2014 সালে, তারপরে এই ধরা পড়েছে, তারা আদেও জঙ্গি না তারা কি ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত, এরা কোনোদিন জঙ্গির সঙ্গে থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। কারণ যে জঙ্গির সঙ্গে লিঙ্ক রাখবে তার কোনোদিন অর্থ সংকট থাকবে না, সে অনেক অর্থের মালিক থাকবে, তার চলাফেরা, তার আচরণ অনেক অর্থশালীর মতো হবে। আপনার রাজ্যের পুলিশ যাদেরকে জঙ্গি কার্যকলাপের জন্য গ্রেফতার করেছে, আপনারই রাজ্যের পুলিশ, এবং সেখানে অন্য রাজ্যের পুলিশও খোঁজ খবর নিতে আসছে, কাশ্মীর থেকে ক্যানিং এসেও লুকিয়েছিল, আপনি বলছেন তারা কেউ জঙ্গি না? বিজেপির সরকার আসাম পুলিশের কাছ থেকে ইনফরমেশন পেয়ে আমার রাজ্যের পুলিশ যদি কোনো জায়গায় কারো এই ধরনের যোগ থাকে তাহলে নিশ্চয়ই তাকে গ্রেফতার করবে, তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে। এখানে তো আমাদের কিছু বলার নেই। 11,000 খারিজি মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে, কাদের পড়ানো হচ্ছে, কারা পড়াচ্ছে, এসবের কোনো হিসেব সরকারের কাছে থাকবে নাই বা কেন? প্রশাসনে যারা আছে তারা হিসাব দিক না, দেখুক না, অবজারভেশন করুক প্রত্যেকটা জায়গাতে। আমি একটা মাদ্রাসার সভাপতি আছি, কলিতাপাড়া মাদ্রাসা, 12 জন শিক্ষক আছে, 400-র মতো ছাত্র ছাত্রী আছে। সেখানে গিয়ে দেখে আসুক, লিস্ট দেখে আসুক কোথাকার ছাত্র, ঝাড়খণ্ডের ছেলে পড়ে। যেটা আছে সেটা অনুমোদনহীন না, সেটা অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসা। অনুমোদন প্রাপ্ত না, সবই খারিজি মাদ্রাসা। মানে আপনি নিজেও একটি খারিজি মাদ্রাসার সভাপতি হয়ে আছেন? হ্যাঁ, আমি তো 44 বছর মাদ্রাসা বয়স, আমি 3 বছর ধরে সভাপতি আছি। এর আগে আপনি নিজে যে মাদ্রাসায় আছেন সেখানে পুলিশকে মাঝে মাঝে খোঁজ খবর নিতে বলেন, কারা আসছে, কারা পড়ছে, কারা পড়াচ্ছে? আপনি তো রোজ নিশ্চয়ই মাদ্রাসায় গিয়ে বসে থাকেন না?
খোলা অপশন আছে, পুলিশ যে কোনো টাইমে সেখানে যায়। যখন কোনো দরকার হয় পুলিশ ওখানে, কোনো সাধারণ মানুষের নিয়ে কোনো সমস্যা হলে ওখানে যে কোনো টাইমে পুলিশের যাওয়ার কোনো নিষেধ নেই। আপনি হুমায়ুন কবির বিশ্বাস করেন না খারিজি মাদ্রাসায় কোনো জঙ্গিদের মগজ ধোলাইয়ের কাজ হয়, জঙ্গি তৈরি রিক্রুটমেন্টের কাজ হয়? তাহলে পুলিশ এটা জেনে শুনে এই মাদ্রাসায় খোঁজ করতে আসবে কেন? এইরকম 2006 সালে বুদ্ধবাবুকে কেউ বুঝিয়েছিল। বুদ্ধবাবু সেটা ওপেন দমকলে বলেও ছিল যে সব মাদ্রাসাগুলাই টেরিস্টদের জন্ম হয়, তারা উগ্রপন্থীদের কাকড়াখানা। পরে ঠিকই তো তারা বলেছিলেন। প্রতিবাদও হয়েছিল এবং পুলিশ প্রশাসন, আইবি, ডিআইবি, সিআইডি সব তদন্ত করে পরে বুদ্ধবাবুকে পিছু হটতে হয়েছিল। সেখানে বলতে হয়েছিল যেটা আমার ভুল কেউ হয়েছে। কোনো তদন্ত করেনি আমি হুমায়ুন বাবু, দায়িত্ব নিয়ে পার্টি বলছি, পিছন থেকে জামা টেনে ধরেছিল, কেউ কোনো তদন্ত করেনি। এই খারিজি মাদ্রাসার নামে, পার্টি ভোট তো ব্যাংকের নামে তারা প্রশাসনে কতদিন ছিল, জঙ্গি তাদের পোষা চলবে? পার্টিটাও তো কতদিন জঙ্গি পোষা চলবে? কোনো চলতেই থাকবে। প্রশ্নই নাই। আমি বলছি তো আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সংস্থা আছে বা রাজ্য সরকারের যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, সবাই খারিজি মাদ্রাসাগুলো সরজমিনে তদন্ত করুক না, তাদের রেজিস্টার দেখুক, তাদের কত ছাত্রছাত্রী সংখ্যা, তাদের এটাই তো বলছিলাম, এটা বলে তো শুরু করলো। মনে হয় কিনা যে পুলিশের এক্ষুনি অ্যাকশন নেওয়া উচিত, তদন্তে নামা উচিত? এটা তো জিজ্ঞাসা করছিলাম এতক্ষণ ধরে। আরে অপরাধমূলক কাজ পাবে তবে তো পুলিশ অ্যাকশন নেবে। এই যে একজন অপরাধ হওয়ার আগে তো অ্যাকশন নিতে হবে। একটা বিস্ফোরণ হয়ে গেলে অ্যাকশন নিয়ে কি হবে? আগে কি অ্যাকশন কত পার্সেন্ট নেওয়া হয়? তাহলে তো মানুষের খুন হতো না, তাহলে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতো না, তাহলে ব্যাংক ডাকাতি হতো না, তাহলে সোনার দোকান ডাকাতি হতো না। সে তো মানুষের সমস্যা হুমায়ুন বাবু, কিন্তু সন্ত্রাসবাদ তো এভাবে তৈরি হয় না। এই সন্ত্রাসবাদ কোথা থেকে আসছিলেন? আপনাকে চ্যালেঞ্জ করছি যে কোনো মাদ্রাসায় আপনারা নিজ গোপনে ভিজিট করুন, সেখানে গিয়ে ক্যামেরা নিয়ে যান, সেখানে তাদের রেজিস্টার দেখুন, ছবি তুলে আনুন, তারপরে আপনার দরকার হলে আপনার গোয়েন্দা সংস্থাদের কাছে দিন না, তারা যাক না, অসুবিধা কেন? আমরা কথা বলছিলাম এই নিয়ে সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বলছেন শুনে নেব। প্রথম কথা হচ্ছে, এই রাজ্যে যেহেতু সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোটা ঠিকমতো টিকিয়ে রাখা হলো না, যার ফলে শিক্ষা তো মানুষের একটা মৌলিক অধিকার, সেই সুযোগ নিয়ে কিছু লোক অনুমোদিত প্রাইমারি স্কুল চালায়, অনুমোদিত সেকেন্ডারি স্কুলও চালায়, মাদ্রাসাও চালাচ্ছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে যতক্ষণ না আমরা সুসংগঠিত করতে পারবো, দুর্নীতিমুক্ত করতে পারবো, ততক্ষণ কিন্তু এগুলো চলবে। কারণ মানুষের লেখাপড়ার দায়িত্ব তো আমাদের, সরকার সেই কাজটা তো করছে না। সেই জন্য আমি অনুমোদিত মাদ্রাসার বিরুদ্ধে অভিযান চালালাম। তাতে কি হলো? যে কটি ছেলে মেয়ে লেখাপড়া করতে আসছিলেন তারা লেখাপড়া করবেন না। যেটা করা উচিত সরকারের পক্ষ থেকে, যেটা একসময় করা হয়েছিল, যে মাদ্রাসাতেও ইতিহাস, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান এসব পড়ানো হবে। মাদ্রাসা শুধুমাত্র ধর্মীয় শিক্ষার কেন্দ্র হবে না, সেটাকেই বরং আরও বেশি চালু রাখা উচিত এবং সেই শর্তের ভিত্তিতে যারা চলছে তাদের অনুমোদন দেওয়া উচিত। তাতে তো কিছু মানুষ লেখাপড়ার সুযোগ পাবে। মুর্শিদাবাদের কংগ্রেসের নেতা মিল্টন রশিদ তিনি কি বলছেন আমরা শুনে নেব। কিন্তু মাদ্রাসাতে যাদের অনুমোদন নেই, সেই মাদ্রাসায় কি কার্যকলাপ হয় আগে আমাদের দেখা উচিত। মাদ্রাসা ছাড়াও অনেক জায়গায়, বহু জায়গায় এরকম প্রতিষ্ঠান আছে, তা সেই প্রতিষ্ঠানগুলোর অনুমোদন আছে কিনা সেটাও দেখা উচিত। বলতে চাইছি কি, মাদ্রাসা অনুমোদিত হোক বা না হোক, মাদ্রাসায় সেই মাদ্রাসার কি কার্যকলাপ হচ্ছে সেটা দেখা উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।